সেটা হচ্ছে অন্নদানের কয়েকদিন আমরা এখান থেকে ছিল, তো অসুখ একটু ভালোই হয়েছে, অসুখের রাজ্যে দিয়ে দেবো। এসব কুপন কার আছে রাজকুমার, কুপন কুপন নিয়ে তাকে পাঠাবে। এদিকে এদিকে ওই কোন দিক দিয়ে উঠবে, এদিক দিয়ে নাম ওই দিক দিয়ে উঠবে। অশোক চ্যাটার্জিকে বরণ করে নেওয়া হবে। আর অশোক তো আমাদের এই সংগঠনের একটা সময় কর্ণধার ছিলেন, সেক্রেটারি ছিলেন, অক্টোবর ছিলেন, কাজ করে গেছেন এই সংগঠনের রক্তদান আন্দোলনে। এখন অশোক নিজে অনেকগুলো রক্তদান করে। ওকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। অশোক চ্যাটার্জিকে আমরা কুপন যাদের যাদের আছে ব্যানার্জি কুপনগুলো নিয়ে সম্বর্ধনা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। একটু হাত তালে দেন জোরে। ভাস্করকে দেখেছি আমি, ভাস্কর এসছি, আমি দেখেছি ভাস্কর ঘোষ। যাই হোক, আমরা অশোক এসে গেছে, কাজটা ওকে দিয়ে করাই। আর আপনারা জানেন গাছের চারা আমরা এখান থেকে দিচ্ছি রক্তদাতাদের, এটা আপনারা সংগ্রহ করে নেবেন, কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, পরে ব্যাখ্যা যাবে। যাই হোক, প্রথম প্রথম কুপনকে অশোক চ্যাটার্জি আমাদের একটা গামলা, তেল সবটা আমরা এই মুহূর্তে প্রণব ব্যানার্জির সৌজন্যে এটা আমরা করেছি। এই আপাতত কয়েকটা দিয়ে আমরা বন্ধ করবো, পরে আবার দেবো, ঠিক আছে? এই দুজনকে ছেড়লাম, তারপর বন্ধ রাখো, পরে আবার করবো, একটু বসুন, ঠিক আছে? আর একজন আছে দিয়ে দেবো, অশোকে দিয়ে দিন, দুটো আছে। আর একটা ওই তো আছে, ওই তো রয়েছে দিয়ে দাও, দিয়ে দাও। আর এখন ডাকবি না, আর ডাকবি না, তাহলে আমার না পরে দেবো। আরে বিশু ডাকিস না, ঠিক আছে? প্রতিবন্ধী আছে, একটু অশোককে ছেড়ে দিই, তাহলে দাদা দিয়ে হবে, অশোকের হাত দিয়ে দিই প্রতিবন্ধী। ঠিক আছে, এখান থেকে নামতে পারবে না, এটা খারাপ চিড়ে আছে, ওই দিক এদিক দিয়ে নামতে পারবে, ওই দিক দিয়ে নামতে পারবে। আমি সকলের কাছে ক্ষমা দিচ্ছি, পয়সা আগে দিয়ে দেওয়ার জন্য। মনে হচ্ছে শরীরটা ভালো না, শরীরটা 4-5 দিন ধরে খুব জ্বর, খুব দুর্বল। আজকে পৌরসভার ছুটি, একটু সাইটগুলো দেখতে বেরিয়েছিলাম। তারপরে এখানে দেখুন, এটা তো অস্বীকার করার উপায় নেই যে রক্তদানের স্রষ্টা এবং প্রাণপুরুষ পরের সরকার। আমরা হয়তো সকলে তার শাখা প্রশাখা বিস্তার করেছি। আমরা কখনো 200, কখনো 50, কখনো 100, কখনো 7টা একটা ইউনিট দিয়ে আমরা রক্তদান শিবির করি। মঞ্চে অনেক সাংবাদিক উপস্থিত আছেন। সবচেয়ে একটা পুণ্যের কাজ করলাম যে কিছু মানুষকে একটা দিনের জন্য অন্তটা তুলে দিয়ে, মানে অন্নটা তুলে দিতে পারলাম পরের সরকারের সহযোগিতা। যেমন রক্তদান একটা বিরাট দান। রক্তদান মানুষ নেয় এবং মানুষ দেয়। কিছু মানুষ রক্ত নেয়, কিছু মানুষ রক্ত দেয়। কিন্তু রক্ত যারা দেয় তারা রক্ত নেয় না, কিন্তু রক্ত যারা দেন না তারাই রক্ত দেন। আমার রক্তদান জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির রক্তদান শুরুতেও না থাকলেও অতটা বেশ কিছুটা বছর এই রক্তদান শিবিরের অঙ্গভঙ্গিভাবে আমি জড়িয়েছিলাম।
আমার মনে আছে চাঁদা সংগ্রহ করার জন্য পরের সরকারের বোধহয় মনে আছে ভোরবেলা স্টেশনে এসে চাঁদা কুপন দিল এবং আমাদের রক্তদান মানে চাঁদা সংগ্রহ করা একটা টিম ছিল। সেই টিমটাকে নিয়ে 5 টাকা, 2 টাকা, 10 টাকা এইভাবে সন্ধ্যেবেলায় যখন গাড়ির থেকে নামতাম তখন 11,000, 12,000 কি বড়দা ভুল করছি না, চাঁদা তুলে আমরা সংগ্রহ করতাম। তাই যে কথা বলছিলাম রক্তদান শিবিরে, আমি আবারও বলছি, রক্ত যারা দেন তারা রক্ত নেন না, কিন্তু রক্ত যারা নেন তারা রক্ত দিতে আসে না। তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি, এখনো দেখছি, এই যারা রক্ত নেন, যারা অসময়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পরের সরকার থেকে একটা কার্ড নেন, বা বিভিন্ন গণসংগঠন ক্লাব যখন রক্তদান শিবির করে তাদের থেকে যখন একটা ক্লাব নেন, তারা যদি এই কৃতজ্ঞতা বোধটা তাদের নিয়ে, আমি বলি না যে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি করো, তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে রক্তদান, যে কোনো জায়গায় যদি তাদের এই কৃতজ্ঞতা বোধ নিয়ে তারা রক্তটা দান করেন বাড়ির একটা করে পরিবার, আমার মনে হয় বাংলায় যে একটা রক্ত সংকট আছে সেই সংকটটা আমার মনে হয় থাকে না। এই মানুষগুলোর এখনো সেই সচেতনতা আসেনি। দেখুন, মানুষ একটা কাজের মাধ্যমে, কেউ রাজনীতির মাধ্যমে, কেউ কোনো গণসংগঠনের প্রাণপুরুষ হয়ে, কেউ স্বাধীনতা দিবস উদযাপন কমিটির হয়ে, কেউ গান্ধী জন্মোৎসব উদযাপন কমিটির হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের বুকে। আমার মনে হয় পরেশদার, আমার মনে হয় রাজনৈতিক স্বীকৃতি পাক আর না পাক, আমার মনে হয় স্বাধীনতা দিবস উদযাপন করবে গান্ধী জন্মোৎসব উদযাপন কমিটি হিসেবে সারা বাংলায় পরেশ সরকার নিজেদের নাম একটা প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটা সবচেয়ে বড় কথা। আমি দেখছিলাম মান্তুদাকে কেউ ধরে নিয়ে আসছিল। এই সংগঠনের সঙ্গে মান্তু বাগচিও দীর্ঘদিন জড়িয়েছিলেন। আমরা সকলেই কিছু না কিছু ভাবি আমরা জড়িয়েছিলাম। আমরা কখনো দারিয়াপুর হাট, কখনো রামচন্দ্রপুর হাট, কখনো শিবদাসপুর, কখনো ভাবাগাছি, কখনো দোগাছি, কখনো কুলিয়াগড়, আমরা বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবিরে কালেকশন করতাম এবং রক্তদাতা সংগ্রহ করতাম। আগে একটা মানসিকতা ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতরে রক্ত দেওয়া যায় না, কিন্তু সেই রক্তদান শিবির করবেন, সেখানে সংখ্যালঘু ভাইয়েরা, বোনেরা, মায়েরা অন্তত 40% তাদের অংশগ্রহণ থাকে। এই অংশগ্রহণটা রাগ করবেন না আমার কথা, আমি দার্থহীন ভাষায় বলি। আমাদের নন বেঙ্গলি ভাষাভাষী ভাইয়েরা 82 কেজি ওজন, 80 কেজি ওজন, তারা নিজের রক্তের গ্রুপ আজও জানে না। তার কারণ রক্তটা তারা দেয় না, রক্ত দেয় না, রক্ত দেব না, রক্ত দিতে হবে না, রক্ত দিতে নেই, এই মানসিকতা না, ভয়ে তারা দেয় না। এখনো পর্যন্ত তারা সচেতন হন, অন্তত 60% মানুষ এখনো পর্যন্ত সচেতন হন। কেন আমরা রক্তদান শিবির আমরা করি তো, যখন ব্লাড ব্যাঙ্কগুলো অন্তত সংকটজনক পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলো হয়, যেমন মানিকতলা বলুন, জেএনএম হাসপাতাল বলুন, গান্ধী হাসপাতাল বলুন, মেডিকেল কলেজ বলুন, এনএলএস হাসপাতাল বলুন, যখন আমাদের কাছে ফোন আসে প্রচণ্ড রক্ত সংকট চলছে, একটুখানি ব্যবস্থা করুন, আমরা আমাদের সহকর্মীদের নিয়ে, আমাদের পার্থভৌমিক বিধায়ক তার নির্দেশ নিয়ে আমরা তাড়াতাড়ি রক্তদান শিবির করে আমরা 100, 150, 80, 50 যা পারি আমরা সেইভাবে করি। দেখুন, আগে রক্তদান শিবিরটা হতো, কিন্তু হওয়ার মধ্যে পরেশদা জানে সচেতনার খুব অভাব ছিল। বোঝাতে হয়েছে, বলতে হয়েছে। বিভিন্ন ক্লাব যখন রক্ত নিয়ে যারা ব্যবসা করেন, যে ক্লাব মানে সংগঠনগুলো আছে যারা রক্ত নিয়ে ব্যবসা করেন, রক্তটাকে পণ্য হিসেবে ব্যবসা করেন, একটা জীবনদায়ী জিনিস, সেটাকে পণ্য হিসেবে যেমন ব্যবসা করেন,
বিভিন্ন উপঢৌকন্দি। আমরা দেখেছি কোনো ক্লাবকে টিভি দিতে, কোনো ক্লাবকে টাকা দিতেন, কোনো ক্লাবকে ছাতা দিতেন, মানি ব্যাগ দিতেন। আমি পরেশ সরকারকে বারবার পরেশদাকে বলি যে পরেশ উপঢৌকন দেওয়া যাবে না, কিন্তু পরেশদা একটা জায়গায় আদর্শ থেকে আদর্শচ্যুত হয়নি যে না উপঢৌকন দেওয়া যাবে না, উপঢৌকন দিয়ে রক্ত সংগ্রহ করার প্রয়োজন নেই। আমি এর জন্য পরেশদাকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং রক্ত যারা দিচ্ছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। দেখুন আমি রক্তদান নিয়ে বলতে গেলে আমি অনেকক্ষণ বলতে পারবো, পরেশদাও বলতে পারবে, পরেশ হয়তো 2 ঘন্টা বলতে পারবে, 8 ঘন্টা বলতে পারবো। কিন্তু রক্তদানটা এমন একটা দান, আমি অন্তত একজন আর 481 নম্বর রেশন দোকানের মালিক, প্রচুর পয়সার মালিক আমার নয় একটা। তার বাবার একবার রক্ত মানে বেড টু বেড মানে রক্ত দিলে রক্ত দেবে, এরকম একটা জায়গায় এসে আমার গ্রুপের সঙ্গে তার বাবার গ্রুপে এক হয়েছিল। আমি সোনার কেল্লায় একটা টেলার্সের দোকানে বসেছিলাম, তার ছেলে এসে যিশু আমায় বলছে কাকা তোমায় যেতে হবে, তোমার গ্রুপটা আমার বাবার গ্রুপের সঙ্গে বাবাকে রক্ত দিতে হবে। ঠিক আছে চলো। এই যে রক্ত দেওয়ার পর তার পারিবারিক কৃতজ্ঞতাটা আমার প্রতি এলো। তার বাবা মারা গেছে, দীর্ঘদিন পরে মারা গেছে, কিন্তু তার পরিবারের কৃতজ্ঞতাটা আমার প্রতি আছে। দেখুন রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো রাজনৈতিক বিভাজন নেই। রক্ত নিয়ে যারা বিভাজন তৈরি করে, যারা আমার মনে হয় ঠিক করেন না রক্তের রংটা লাল এবং রক্তটা মানুষের জীবনদায়ী জিনিস, সেই জীবনদায়ী জিনিস মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হয়। তাহলে রক্তের বিকল্প এখনো তৈরি হয়নি। রক্তের বিকল্প ভবিষ্যৎ তৈরি হবে কিনা সেটা ভারতবর্ষের বিজ্ঞানীরা বলতে পারবে, ভারতবর্ষের মেডিকেল সায়েন্স বলতে পারবে, হয়তো পরেশদা আরও ভালো করে বোঝাতে পারবে, আপনাদের বলতে পারবে। তাই যারা রক্ত দিচ্ছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানিয়ে, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, যারা রক্ত দেবেন বা দেবেন না এরম ধরনের আমার মনে হয় মাইক বহুদূর লাগানো আছে, বহুদূর মাইকের লাগানো আছে। এই মাইক বোধহয় আমার রামকৃষ্ণ মোড় পর্যন্ত আছে। তাই মাইকের আওয়াজ যদি কারোর কাছে আবেদন বার্তাটা পৌঁছায়, অন্তত একটা করে পরিবার এসে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির রক্তদানটা সাফল্যমণ্ডিত করবে এই আবেদন রেখে, এবং পরেশদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এখনো চলমান, এখনো ধাবমান, এখনো চলমান। তাই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উত্তর আরও বৃদ্ধি কামনা করি, সাফল্যতা কামনা করি। একজন পুরনো কর্মী হিসেবে সকলকে নমস্কার জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুন্দর থাকবেন, সবাই সমাজের সঙ্গে জড়িয়ে থাকবেন। সবাই নমস্কার, সবাই ভালো থাকবেন। অশোক একটু মানে নিজের মধ্যে সেই কালেকশনের কথা, যেটা অনেকে জানেন স্টেট গভর্নমেন্ট থেকে, হাট থেকে, বিভিন্ন জায়গায়, মানে সত্যি অশোক একটা সময় এই সংগঠনে যখন মানে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে কাজ করেছিল, আমার অনেকটা চিন্তা করতে হতো। আমি একটু তোমাকে এক সেকেন্ড চিন্তা করতে হতো না, আমি 1 সেকেন্ড তোমায় বলি, তোমার অফিস পর্যন্ত আমি ঝাঁট দিয়ে দিয়েছি। হ্যাঁ সেটা, এবং তোমার গাড়ি পর্যন্ত আমি ধুয়ে দিই। এখন সেটা বলো না, এখন ব্যাপারটা না, আমার বলতে কোনো লজ্জা নেই বা দ্বিধা নেই। আমি 3 দিন থেকে তিলোত্তমা হয়েছি, আমি ক্ষুদ্র বালুকোনা থেকে আজকে সিন্ধুতে রূপান্তরিত হয়েছি। আমার ওটা কোনো লজ্জা নেই, আমি উঠে এসেছি তো ওই জায়গা থেকে, রিস্কওয়ালার নেতা, হকারের নেতা। একদম ঠিক, চেয়ারম্যানের ডিগনিটি আছে, অতএব ওটা বলো না, ঠিক আছে? আমরা তোমার এই বলার জন্য আমরা কৃতজ্ঞ। মানুষ অনেক স্বীকার করে না, কিন্তু স্বীকারোক্তি করাটা এটা কিন্তু একটা ভালো জিনিস, খুব সুন্দর লাগে। যাই হোক, আমরা একটা ছোট্ট মেমেন্টো আমরা তুলে দেবো। কি করা যাবে? ওটা সুব্রত তুমি পড়ে দাও, দায়িত্ব দিয়ে দেবো 47তম রক্তদানের। ও পিঙ্কু মানে সঞ্জীব পাত্র, আমাদের বাবু রেলের চাকরি দোয়াই দিয়ে একদিনও আসেনি। হবে, আমিও 50তমতে ছাড়বো, আপনিও 50তমতে। না 50তমে ছাড়বো না, তোমার সঙ্গে পরে আমি কথা বলবো।
আমি এদের উপর দায়িত্ব দিয়ে ওই ওই গানটা আছে না, একবার বিদায় দিয়ে আমার ঘুরে আসবে, আমি এবার বিদায় নেব। মঞ্চে উপস্থিত ব্যক্তিবর্গ, রক্তদান আন্দোলনের অন্যতম প্রতীকী বলা যায়, ভারতবর্ষ নয় সারা পৃথিবীর 1 নম্বর অপূর্ব ঘোষ। আমি নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি 46তম রক্তদান উৎসব 19শে আগস্ট 2022 স্মারক মোহাম্মদ শহীদুল হক রক্তদান আন্দোলনের একজন সমাজকর্মী, পাপক শ্রী বলরাম বিশ্বাস রক্তদান আন্দোলনের সমাজকর্মী। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের গণ্ডির বাইরে গিয়ে সমাজের কল্যাণের সময় ব্যয় করার মানসিকতা তাকে আমরা সম্মান জানাই। আপনি নিজেকে মানব সেবায় ব্রতী, সমাজ তথা রক্তদান আন্দোলনের বৃহৎ এই পরিবারকে আরও সমৃদ্ধি করুন এবং সেই সঙ্গে রক্তদান আন্দোলনকে ঊর্ধ্বমুখী করে তুলুন। আমাদের কমিটি আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে। ধন্যবাদ আনতে পরেশনাথ সরকার, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, নৈহাটি সভাপতি। সকলের পক্ষ থেকে তুমি তুলে দাও, সুব্রত তুলে দাও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আদিত্য সাউ, উচ্চ মাধ্যমিক 94 উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সংবর্ধনা করেছেন। ছাত্রটিকে সম্বর্ধনা দিচ্ছেন অপূর্ব ঘোষ। এই সুন্দর মুহূর্তগুলো অন্তত ফ্রেমবন্দি হওয়া উচিত, অন্তত ফ্রেমবন্দি। আমি নিজস্ব কোনো ক্যামেরায় এগুলো তুলছি না এবং অনেকেই তুলছেন। আমাদের বিশ্বাস কি করছে কেউ উত্তর 24 পরগনা তখন ছিল না, তখন ছিল 24 পরগনা। তার কারণ আমার সৃষ্টি তো কালী পুজো থেকে। ওই কালী পুজোর জন্য রানু ঘোষের সাথে মিটিং করতে যেতে হতো আলিপুরে। আলিপুর তখন ছিল অবিভক্ত দুই, আজকের যে 2 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শহর ছিল আলিপুর। জেলা শাসক বসতেন সেখানে। কালী পুজোর মিটিংয়ে বারাসাতের ক্লাব সংগঠককে ডেকে পাঠানো হতো আলিপুরে, ডিএম এর সাথে মিটিং করতে হতো, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এবং আপনারা জানেন যে এমন একটা সময় এসেছিল যে সময় মায়ের আরাধনার পর মায়ের বিসর্জন দেওয়া নিয়ে প্রায় 1 মাসের একটা তফাৎ গড়ে উঠত। অর্থাৎ যেদিন মায়ের পুজো হলো আর যেদিন আমরা শোভাযাত্রা করে মাকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি, তো রানু ঘোষের মতো একজন খুব ডাক সাইটে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তিনি, আমি যে ক্লাবটা করতাম নবপল্লী ব্যায়াম সমিতি কলোনি মোড়ে, যে 25 ফুটের যে আজও সেই 25 ফুটের মাকালি হয়, সেই 25 ফুটের মাকালিকে কিন্তু দমকল দিয়ে জল দিয়ে গলিয়ে দেওয়া হয়েছিল। আমি তো কোনো অন্যায় দেখছি না আজকে, কিন্তু সেদিন মনে হয়েছিল এটা বিরাট অপরাধ করেছেন উনি। কিন্তু একটা সময় এসেছিল যখন আমাদের এই দুটো জেলা ভাগ হলো প্রশাসনিক সুবিধার জন্য। তারও অনেক আগে থেকে পরেশদার নেতৃত্বে এইখানে যখন রক্তদান শিবির হয়েছে, এটা 46তম বর্ষ রক্তদান শিবির। ভারতবর্ষের 623টা জেলাতে আমি গিয়েছি। অনেক নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী এটা দায়িত্ব নিয়ে বলতে পারবেন না 622টা জেলাতে উনি বক্তৃতা করেছেন। আর 622টা জেলাতেও যদি বক্তৃতা করে থাকেন, উনি একই দলের নেতা হয়ে বক্তৃতা করেছেন এটাও বলতে পারবেন না। তার কারণ আমরা স্বাধীনতার পরে দেখছি যে বছরে বছরে সমস্ত দল পাল্টে যাচ্ছে। যিনি আজকে অন্য দলের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি অন্য ওই রাজ্যেই আবার অন্য দলের মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু আমরা একটা বিষয় নিয়ে মানুষের জন্য, মানুষের জীবন রক্ষার্থে জীবনদায়ী তরল রক্তের আজও কোনো বিকল্প সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি। চলে গিয়েছে চন্দ্রযান, হয়তো আগামী দিনে মানুষ চাঁদে গিয়ে বাসও করতে পারবে। কত কিছুর পরিবর্তন হয়েছে আপনারা এই ব্যারাকপুরেই দেখেছেন। আমি ব্যারাকপুরের উদাহরণটা কেন দিচ্ছি, যে ওই টেকনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল। যারা ব্যবসা করছে তারা ব্যবসারও গতি প্রকৃতিকে
তার চাহিদার সাথে গিয়ে সংমিশ্রণ করাচ্ছে, অর্থাৎ ব্যারাকপুরে ওই টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের থেকেও বেশি লাভজনক হয়ে গেল যদি এটাকে হাসপাতাল করা যায়। যিনি ব্যবসায়ী তিনি ওটাকে হাসপাতাল করলেন। আমি আসার সময় দেখছিলাম ওখানে আবার একটা বেসরকারি ব্লাড ব্যাংকও তৈরি হয়েছে। তো পরেশদা যখন রক্তদান শিবির শুরু করেছিলেন নৈহাটিতে, তখন নৈহাটিতে দ্বিতীয় রক্তদান শিবির হতো না। এখন অনেকে বলছেন যে রক্তদান উৎসব শুনতে ভালো লাগে, কিন্তু এই রক্তদান শিবিরটাকে রক্তদান উৎসবে যারা পরিণত করলো তাদের যে ধারাবাহিক নিরলস আদর্শ, ত্যাগ, নিষ্ঠা, আমি তো এমন কোনো পরিবার, আমার নিজের পরিবারকেও আমি তার মধ্যে ধরছি না। আমি ইদানিং অন্ততপক্ষে 10-15 বছর ধরে আমি দেখছি যে পরেশদার সাথে করবী সরকার, অর্থাৎ আমাদের বৌদি, আপনাদের সকলের বৌদি, তিনি প্রায় প্রত্যেকটি রক্তদান শিবিরে উপস্থিত থাকেন, রক্তদান অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবং আমরা যারা এখনো আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি অগ্রগতি ঘটিয়েছে, তাদের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা ততটা হয়তো সেইভাবে এগিয়ে যেতে পারিনি। তাই দেখছি আমার বক্তৃতাটাকে করবী সরকার তিনি লাইভ করে ফেসবুকের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তারা দুজনেই কাজটা নীরবে নিভৃতে করে যাচ্ছেন। তারও একমাত্র কন্যা, সে বিদেশে চাকরি সূত্রে বিদেশে থাকে, আমার কন্যাও বিদেশে থাকে, আমার ছেলেও ভারতবর্ষের একটা রাজ্যে থাকে, কিন্তু একটা জিনিস কিন্তু ওদের বাবার কাছ থেকে শিখে নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বলি মেয়ে টাকা পাঠিয়েছে? ও আজকে এই মুহূর্তে স্পেনে আছে শুনলাম। কিন্তু বাবা যে একটা ভালো কাজ করছে, বাবার এই কাজের জন্য অসংখ্য মানুষ আমি দেখেছি। যখন এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটি রক্তদান শিবির ওই নৈহাটি রেলওয়ে স্টেশনের রেল লাইনের উপরে প্যান্ডেল করে হতো, যারা রক্ত দিতে আসছেন, যার নামাঙ্কিত পুরস্কার আজকে বলরাম বিশ্বাস পেলেন, তাকে আমি দেখেছি এবং বহু মানুষকে দেখেছি রক্তদান করার পর পরেশদার হাতে এই রক্তদান উৎসবের জন্য কিছু অর্থ দান করে যাচ্ছেন। একটা মানুষের মধ্যে তার বিবেকে কতটা বেশি, তার হৃদয়ে কতটা বেশি জায়গা করে নিতে পারলে জীবনের শ্রেষ্ঠ দান, প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার, সেই উপহার এই রক্তদান করার পরও তার নিজের ভান্ডার থেকে নির্দিষ্ট এই রক্তদান শিবিরটির জন্য কিছু অর্থ সাহায্য মানুষ কখন করে যায়, যখন কোনো মানুষের হৃদয়কে স্পর্শ করা যায়। সেই হৃদয়কে স্পর্শ করেছে পরেশ সরকার। আমি কুর্নিশ জানাচ্ছি পরেশ সরকারকে। ভারতবর্ষের রক্তদান আন্দোলনে এতদিন ধরে নিয়োজিত আছি এবং পরেশদারও এই খবরটাতে আনন্দ পাবে। যারা আমাকে একদিন মেরেছিল, ওই 2000 সালের নভেম্বর মাসের 8 তারিখে মেরেছিল কেন? একটা নির্বাচন হচ্ছিল, একটা সর্বভারতীয় ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহেমাটোলজির আমি মহাসচিবের পদে আমি নির্বাচনে কন্টেস্ট করছিলাম। নির্বাচনে আমাকে হারাতে পারবে না, আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিল, আমি করিনি, তাই আমার উপর আক্রমণ নেমে এসেছিল। আমি রক্ত ব্যবসায়ীদের কখনো সুযোগ দিইনি। আমি বারবার করে ভারতবর্ষের এই রক্তদান আন্দোলনের 48 বছরের মধ্যে প্রায় নেই করে ইন্দিরাজি, রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও, চন্দ্রশেখর, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, এতগুলি প্রাইম মিনিস্টার দেখেছি। কিন্তু রক্তদানের যে আঙিনা, তাদের কাছে আমাদের একটাই দাবি যে এত কিছু সরকার করছে, এখন একটা ক্যান্সারের বায়োপসি পরীক্ষা করবার জন্য 14% দিদিকে দিতে হয় আর 14% মোদিজিকে দিতে হয়, অর্থাৎ জিএসটি দিতে হয়। বায়োপসি পরীক্ষা করতে গেলেও 28% জিএসটি দিতে হয়। এমনকি আপনারা দেখেছেন জীবনদায়ী ঔষধের উপরেও জিএসটি দিতে হয়।
তাহলে কেন এই জীবনদায়ী রক্ত নিয়ে ব্যবসা চলবে? ভারতবর্ষে যখন এই রক্তদান আন্দোলনে যোগ দিয়েছিলাম 621টা ব্লাড ব্যাংক ছিল, তার মধ্যে প্রায় 482টি ব্লাড ব্যাংক ছিল সরকারের হাতে। সরকার আস্তে আস্তে স্বাস্থ্য, শিক্ষা এই দুটো জিনিসকেই আস্তে আস্তে সরকার ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছেন। আগামী দিনে আপনারা জানেন যে রাইফেল ফ্যাক্টরি, ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেখানে আমাদের 1000 ইউনিট রক্ত সংগ্রহ হতো, সেখানে আজকে 150 ইউনিট রক্ত সংগ্রহ হয়। তার কারণ নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে, নতুন ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। ব্যাংকে ব্যাংকে এই নৈহাটিতে যান, যে নৈহাটির ব্যাংকগুলিতে আপনি 20 বছর আগে দেখেছেন যে 50 জন কর্মী কাজ করছে। আজকে সেই সরকারি জাতীয়করণ যে ব্যাংকগুলি হয়েছিল, সেই ব্যাংকগুলিকে গিয়ে দেখুন 10 জন কর্মচারীও নেই। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, তারা রক্তদান শিবির করতেন। পরে তাদের ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস, আমার আজও মনে আছে, এই নৈহাটি স্টেশনের উপরে সৌমেন মিত্র বসে আছেন, তার পাশে প্রদীপ ঘোষ বসে আছেন। প্রদীপ ঘোষের ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস শিয়ালদা রক্তদান শিবির, পরে সরকারের হাত ধরে আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে 782 জন রক্ত সংগৃহীত হয়েছিল প্রথম বছর। যখন মাধবরাও সিন্ধিয়াজি রেলের মন্ত্রী ছিলেন, সেইবার আমাকে সুব্রত ঘোষ, যিনি প্রদীপ ঘোষের একরকম ভাই ছিল, আমাকে সুব্রত ফোন করলো, অপূর্বদা একবার আসতে পারবে? দাদা তোমার সাথে একটু কথা বলবে। দাদা মানে প্রদীপ ঘোষ, যিনি ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের রাজনীতি করেছেন কিন্তু কোনোদিন এমএলএ হননি, রাজনীতি করেছেন কিন্তু কোনোদিন এমপি হননি, রাজনীতি করেছেন কিন্তু ট্রেড ইউনিয়ন করেছেন, সরকারি রেলওয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষা করবার জন্য লড়াই করেছেন। আমি গেলাম, আমাকে বললেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছেন, তার নাম আমি বলবো না, বললেন যে অমুক দাদা বলছে, অপূর্ব, প্রদীপদা আমাকে অপূর্ব বলেই ডাকতো, যে এই শিবিরটা একটা বেসরকারি ব্লাড ব্যাংকে দিতে হবে, লাইফ কেয়ারের নাম ধরে বলছি। আমি বললাম লাইফ কেয়ারের ক্যাম্প করলে তো আমরা আসবো না দাদা, আমরা সরকারি ব্লাড ব্যাংকে বলি, আমরা সরকারি ব্লাড ব্যাংকের সাথে আছি। তার কারণে মানুষ রক্তদানের অধিকার থাকবে, রক্ত গ্রহণের অধিকার থাকবে না। সেই কারণে আমরা, প্রদীপ ঘোষ নিজে কিন্তু উপলব্ধি করলেন যে অপূর্ব ঘোষ যা বলছে এটা ঠিক কথা। প্রদীপ ঘোষ তার গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন গড়িয়াহাটে তার বাড়িতে, এবং তার বাড়িতে গিয়ে বললেন যে তুই গেলে যাবি, না গেলে না যাবি, কিন্তু অপূর্ব যেটা বলছে সরকারি ব্লাড ব্যাংকেই আমরা রক্ত দেবো, আমরা লাইফ কেয়ারে দেবো না। বিশ্বাস করবেন, তিনি তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন। আমি তাকেও বললাম যে আপনি একথা বলছেন যে সরকারি ব্লাড ব্যাংকের উপরে আস্থা রাখা যায় না, তা আপনি কেন বিধানসভায় দাঁড়িয়ে এটা প্রতিবাদ করেন না? আপনি কি এটা প্রতিবাদ করতে পারেন? এটা সত্যি কথা নয়, রক্ত থাকলে সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়া যায়। আমি একটু আগে যখন এই রক্তদান শিবিরে প্রবেশ করছি, আমাদের একজন ভলেন্টিয়ার আমাকে বললেন যে অপূর্বদা একটু বলবেন যে কার্ড থাকলেও ব্লাড ব্যাংকে রক্ত থাকলেও কেন রক্ত দিতে বলছে, কই সে ভলেন্টিয়ার কোথায় যে আমাকে এই প্রশ্নটি বলেছিল? আমি বলেছিলাম আমার বক্তৃতার সময়, শুনো আমি বক্তৃতার সময় বলবো। আমি সেই ভলেন্টিয়ারকে দেখছি না। যাই হোক, হ্যাঁ কথা সত্যি কথা যে এখন সরকারি ব্লাড ব্যাংকে রক্ত আনতে গেলে পরে সরকারি ব্লাড ব্যাংক বলে, এটা বলতো না আজ থেকে 15-16 বছর আগে। কেন বলতো না জানেন? তখন এই পরেশদার এই ক্যাম্প থেকে এই যে ব্লাডটা নেওয়া হতো, সেই ব্লাডটা দেওয়া হতো আবার হোল ব্লাড। অর্থাৎ আজকে যে রক্তটা এখান থেকে নেওয়া হচ্ছে, এই রক্তটাকে লোহিত কণিকাতে আলাদা করা হচ্ছে, এই রক্তটাকে অনুচক্রিকাতে আলাদা করা হচ্ছে, এই রক্তটাকে রক্তরস ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে আলাদা করা হচ্ছে। আর তখন নেওয়া হতো হোল ব্লাড। হোল ব্লাডের আয়ু ছিল 32 দিন। তার মানে যে রক্তটা আজকে যাবে এখান থেকে, এই অনুচক্রিকাটা কালকের মধ্যে এটাকে রুগীর পরিবারকে দিয়ে দিতে হবে। শরীরেই বাঁচে মাত্র কয়েক দিন, 2-3 দিন।
আর শরীর থেকে নেওয়ার পর যখন ওই হোল ব্লাড থেকে, যখন রক্তের ব্যাগ থেকে তার অনুচক্রিকাকে আলাদা করা হয়, তখন তার আয়ু কিন্তু 2 দিনের বেশি ব্লাড ব্যাংকে থাকে না। তাই আবার অনুচক্রিকার ব্যবহার এখন চিকিৎসা বিজ্ঞানে এত পরিমাণ বেড়েছে যে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে কালকে যদি কেউ রক্ত নিতে আসে, তার, আর এটাও আপনাদের জানা দরকার, রক্ত পাওয়ার সাথে রক্তের কার্ডের কোনো সম্পর্ক নেই। রক্ত পাওয়ার সাথে রক্তের কার্ডের কোনো সম্পর্ক নেই। একটা রোগী, তার রক্তের দরকার, তার কার্ড নেই, আর যার রক্তটা কালকে দিলে হবে, পরশু দিলে হবে, অর্থাৎ রক্ত সঞ্চালনটা পরশু করলে হবে। যেমন ধরুন একটা থ্যালাসেমিয়া রোগী গিয়েছে, যার হিমোগ্লোবিন 8.5, একটা এ নেগেটিভ রক্ত আছে, সেই সময় একটা রিকুইজিশন আসলো, একটা সন্তান সম্ভবা মার সন্তান প্রসবের সময় ব্লিডিং হচ্ছে, সে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তার কাছে কোনো রক্তের কার্ড নেই, সেই কেসে কিন্তু তাকে রক্ত দেওয়া হবে, ওই যার কার্ড আছে তাকে দেওয়া হবে না। এটাই নিয়ম। এটা খালি ভারতবর্ষের নিয়ম নয়, এটা পশ্চিমবঙ্গের নিয়ম নয়, এরা সারা পৃথিবীর নিয়ম। যে সুতরাং রক্তের কার্ড থাকলে কি হবে, কার্ড থাকলে সরকারি হাসপাতালে যদি রোগী থাকে, এমনি তার চিকিৎসা রক্তের জন্য কোনো পয়সা দিতে হবে না। এটা আমরা অনেকে জানি না। সরকারি হাসপাতালে রোগী রয়েছে, আবার আপনি একটা কার্ড দিয়ে দিচ্ছেন। এটা ব্লাড ব্যাংকের কর্মীরা কি করবে জানেন? রাত্রেবেলা যখন নার্সিংহোমে রক্ত যাবে, ওই কার্ডটা গুঁজে দিয়ে 1150 টাকা যে লোহিত কণিকার মূল্য, সেই মূল্যটা পকেটে নিয়ে নেবে। এরকম দুর্নীতির কথা বারবার করে কাগজে আসে। তাই সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। একজন মানুষ জীবনের 46 বছর ধরে লড়াই করছে, যেন হাসপাতালে মৃত্যুর সামনে যারা পাঞ্জা লড়ছে, যাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে বিশ্বকবির সেই করুণার্তনাদ, মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, তার কাছে কোনো জীবনদায়ী ঔষধ কাজ করবে না। সব থেকে বড় জীবনদায়ী ঔষধ হচ্ছে তরল রক্ত। তাই অনেক কিছু পরিবর্তন এই নৈহাটি শহর থেকে আমি দেখেছি। আমি যাদেরকে দেখেছি এই ক্যাম্পে রক্তদান শিবিরে এসে কাজ করতে, আমি যাদেরকে দেখেছি এই রক্তদান শিবিরে পরের সরকারের সাথে যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, আজকে পরেশদা বলছিল সংখ্যা না, পরেশদা আপনি মন খারাপ করবেন না। আপনার এই আজকে 19 আগস্ট 46তম রক্তদান শিবিরের রক্তদাতার সংখ্যাটা হচ্ছে সারা নৈহাটি শহরে 365 দিনে যত রক্ত সংগৃহীত হয়েছে তার সূত্রপাত এখান থেকে হয়েছে। তার সূত্রপাতের জায়গা এখান থেকে। বিদ্যাসাগর বিধবা বিবাহ না দিলে আজকে বিধবাদের এরকমভাবে বিবাহ দিয়ে হতো না। রাজা রামমোহন রায় যদি সতীদাহ প্রথা বন্ধ না করতেন, তাহলে আজকেও সতীকে আজকেও ওই জীবন্ত চুল্লিতে ধরতে হতো। সুতরাং পরের সরকারের নেতৃত্বে আজকে নৈহাটির বিভিন্ন রক্তদান শিবিরে বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন নেতা এবং তাদের অনেকেই বেশি উদ্দেশ্য হচ্ছে রক্ত গ্রহীতার জীবন রক্ষা নয়, যাতে পরেশদার 19 আগস্টের রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা কম হয়। পরের সরকার 46 বছর ধরে সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করছে না, একথা বলছে না, একথা বলছে না তারা। একথা বলবার জন্য সংবাদ মাধ্যম নয়। কেন বলছে না? যে আমরা নাকি শুনবো না। আমরা সেই খবরগুলি শুনবো যেই খবরগুলি বেশ রগে খবর থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 46 বছর ধরে একটা টানা রক্তদান শিবির, এটা খালি পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের কোনো দৃষ্টান্ত নেই। সারা ভারতবর্ষের দৃষ্টান্ত নেই যে একজনের নেতৃত্বে 46 বছর ধরে একটা রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। সেখানে রক্তদাতার সংখ্যা কত? আমি বলছি অপূর্ব ঘোষ ভারত সরকারের রক্ত পরামর্শদাতা কমিটির সদস্য, 5টা কমিটির সদস্য, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া মহাসচিব। আপনারা শিখেছেন পরের সরকারকে দেখে, আপনারা শিখেছেন পরের সরকারকে দেখে, আপনারা পরের সরকারকে দেখে আজকে যে রক্তদান শিবিরগুলি সংগঠিত হচ্ছে, আমাদের কোনো তাতে কোনো, আমরা গর্বিত যে আমাদের পথে আপনারা এসেছেন। কিন্তু দয়া করে অনুরোধ করছি যে এর আগেও যখন যারা সরকারে ছিল
যে 34 বছর ধরে আমরা টিভিতে শুনি, সেই 34 বছরের সরকারের যারা রাজনীতির প্রধান ছিল তাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম পৌঁছে গিয়েছিল দাবিপত্র নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, যে সরকারি দল যারা করে সরকারি ব্লাড ব্যাংকে গতিশীল রাখার দায়িত্ব তাদের। এখনো এই রাজ্যে যারা সরকারি দল করে, সরকারি দলরা আবার কি করে বেসরকারি জায়গায় রক্তদান শিবির করে, এটা তো আমার মস্তিষ্কে আসে না, আমি বুঝতে পারি না। নিশ্চয়ই সেখানে অন্য কোনো স্বার্থ চরিতার্থ হয়। আপনি যে সরকারের দায়িত্ব নিয়েছেন, আমাদের যে সংবিধান তৈরি করেছে বাবা সাহেব আম্বেদকর, ফর দি পিপুল, অফ দি পিপুল, বাই দি পিপুল, অর্থাৎ সরকার মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের জন্য এবং মানুষের জন্য উৎসর্গিত। তাহলে সেই সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের নিশ্চিত না করে আপনারা কি করে ওই বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স দেন? এবং পাড়ায় পাড়ায় আপনারা যেভাবে বেসরকারি ব্লাড ব্যাংক তৈরি করছেন, তাতে আমরা আশঙ্কিত হচ্ছি যে আগামী দিনে গরিব মধ্যবিত্ত মানুষের রক্তদানের অধিকার থাকবে, কিন্তু শরীরে রক্ত সঞ্চালন করতে গেলে 3000 টাকা হয়তো চার্জ দিতে হয়। কলকাতায় একটা বেসরকারি কর্পোরেট হাসপাতালে 3250 টাকা একটা লোহিত কণিকার মূল্য নেওয়া হয়। রক্তদান শিবির, ভালো কাজের প্রতিযোগিতা সব থেকে বেশি, খারাপ কাজের প্রতিযোগিতা কম। টিভি খুললে কি সমস্ত খবর দেখছি আমরা? টিভি খুললে কি আমরা অন্য কিছু দেখছি? টিভি খুললে কি দেখছি আমরা? সেখানে কি এই কথা একবারও কেউ বলছে? কোনো সংবাদ মাধ্যম বলছে যে পরে সরকার 46 বছর ধরে সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করছে? না, কথা বলছে না, কথা বলছে না তারা। কথা বলবার জন্য সংবাদ মাধ্যম নয়। কেন বলছে না? যে আমরা নাকি শুনবো না। আমরা সেই খবরগুলি শুনবো যেই খবরগুলি বেশ রগে খবর থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 46 বছর ধরে একটা টানা রক্তদান শিবির, এটা খালি পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের কোনো দৃষ্টান্ত নেই। সারা ভারতবর্ষের দৃষ্টান্ত নেই যে একজনের নেতৃত্বে 46 বছর ধরে একটা রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। সেখানে রক্তদাতার সংখ্যা কত? আমি বলছি অপূর্ব ঘোষ, ভারত সরকারের রক্ত পরামর্শদাতা কমিটির সদস্য, 5টা কমিটির সদস্য, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব। আপনারা শিখেছেন পরের সরকারকে দেখে, আপনারা শিখেছেন পরের সরকারকে দেখে, আপনারা পরের সরকারকে দেখে আজকে যে রক্তদান শিবিরগুলি সংগঠিত হচ্ছে, আমাদের তাতে আমরা গর্বিত যে আমাদের পথে আপনারা এসেছেন। কিন্তু দয়া করে অনুরোধ করছি যে এর আগেও যখন যারা সরকারে ছিল, যে 34 বছর ধরে আমরা টিভিতে শুনি, সেই 34 বছরের সরকারের যারা রাজনীতির প্রধান ছিল তাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম পৌঁছে গিয়েছিল দাবিপত্র নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, যে সরকারি দল যারা করে সরকারি ব্লাড ব্যাংকে গতিশীল রাখার দায়িত্ব তাদের। এখনো এই রাজ্যে যারা সরকারি দল করে, সরকারি দলরা আবার কি করে বেসরকারি জায়গায় রক্তদান শিবির করে, এটা তো আমার মস্তিষ্কে আসে না, আমি বুঝতে পারি না। নিশ্চয়ই সেখানে অন্য কোনো স্বার্থ চরিতার্থ হয়। আপনি যে সরকারের দায়িত্ব নিয়েছেন, আমাদের যে সংবিধান তৈরি করেছে বাবা সাহেব আম্বেদকর, ফর দি পিপুল, অফ দি পিপুল, বাই দি পিপুল, অর্থাৎ সরকার মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের জন্য এবং মানুষের জন্য উৎসর্গিত। তাহলে সেই সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের নিশ্চিত না করে আপনারা কি করে ওই বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স দেন? এবং পাড়ায় পাড়ায় আপনারা যেভাবে বেসরকারি ব্লাড ব্যাংক তৈরি করছেন, তাতে আমরা আশঙ্কিত হচ্ছি যে আগামী দিনে গরিব মধ্যবিত্ত মানুষের রক্তদানের অধিকার থাকবে, কিন্তু শরীরে রক্ত সঞ্চালন করতে গেলে 3000 টাকা হয়তো চার্জ দিতে হয়। কলকাতায় একটা বেসরকারি কর্পোরেট হাসপাতালে 3250 টাকা একটা লোহিত কণিকার মূল্য নেওয়া হয়। এইসব ভেবেছিলেন যে স্বাধীনতার পর আমাদের গর্বের সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। গিভ মি ব্লাড, আই শ্যাল প্রমিস ইউ ফ্রিডম। তুম মুঝে খুন দো, मैं तुझे आजादी दूंगा। আজকে স্বাধীন ভারতবর্ষে একটা হাসপাতালে একটা রোগী একটা পথ দুর্ঘটনায় আহত, ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্ত, পথ দুর্ঘটনায় আহত,
তার রক্তের জন্য মাকে কেন চোখের জল ফেলতে হবে? এই কাজটা মনে হয় স্বাধীন ভারতবর্ষে সব থেকে প্রথম কাজ। এবং এই কাজ 365 দিন যদি আমরা ব্লাড ব্যাংকে গাড়ির চাকা রাস্তায় চালু রাখতে না পারি, তাহলে রক্তের অভাব হবে। তার কারণ এখন আর রক্ত ওই 40 দিন 42 দিন হোল ব্লাড রেখে দেওয়া যায় না। তার কারণ এখন এই কণিকাগুলিকে ভাগ করা হয় এবং এগুলি রোগীর সুস্থ হওয়ার পক্ষে অনেক বেশি কাজ করে। তাই পরেশদা 46 বছর ধরে এই নৌকো আপনি চালিয়ে যাচ্ছেন। এই নৌকো চালনা করা যে কতজনের সমর্থক তারা ধীরেন্দ্রকে দেখেছেন, আমি দেখেছি, আমি ইস্টবেঙ্গলের সমর্থক, আমি জেসি গুহকে পূর্ববর্তী থামাতে পারি, আর কেউ থামাতে পারে না। কিন্তু পরেশদাকে যেটা আমি বলতে চাইছি যে 50তম রক্তদান শিবির না করে থামতে পারবে না। একটা হাততালি দিন সবাই। আমিও থামছি না। আর 50তম রক্তদান শিবির যেটা হবে তার জন্য একটা আগাম পরিকল্পনাও আমি করে রাখছি। আর এই আজকের এই ক্যাম্পের পরে আমাদের 47তম রক্তদান শিবিরের সূচনা শুরু হয়ে যাবে। তাই এই রকম একটা ব্যক্তিকে আমি সর্বভারতীয় রক্তদান আন্দোলনের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে মানে তাকে সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক অনুরোধ করছি একটু দাঁড়িয়ে উঠে ওনাকে স্ট্যান্ডিং অভিশন দেবে। একটু আপনারা সকলে দাঁড়িয়ে হাততালি দিয়ে পরেশ সরকারকে সংবর্ধিত করবেন। এটা তার প্রাপ্য, হি ডিজার্ভ ইট। এই জিনিস ভারতবর্ষে বিরল, আমাদের রাজ্যে তো বিরলই। তাই পরেশদা সুস্থ থাকুন। প্রণব ব্যানার্জি, আমি তো আপনার এই চাল ডাল অনেক বিলি করে দিলাম, আপনি কোথায় ঘুরে বেড়াচ্ছেন? একটু এদিকে আসুন। 55 পরে বললো না এটা 200 করে দিতে হবে। অপূর্বকে আমি বললাম অপূর্ব এটা 200 হবে। বললো কোনো চিন্তা নেই, আপনি একদিন 1.5 দিন আগে বলছি কে হয়ে যাবে, সেই মতন ভাবে ওকে 200 করে দিই। সেই যোদ্ধা এখনো 35 বছর যেমন কুলিয়াগড় অর্থাৎ রামচন্দ্রপুরে বাঘাযতীন ক্লাব তার সম্পাদক, সে এখনো রক্তদান চালিয়ে যাচ্ছে। কল্পনা কত বছর? 35 বছর। ওরে বাবা, কাছাকাছি চলে যাবে আর কত? 33 না 35 না 33। প্রণব ব্যানার্জি, প্রণব কোথায় গেল? আমরা আর প্রণব উপবিষ্ট যারা আছেন তারা এত গুণীজন, তাদের নাম বলে আমি তাদের ছোট করতে চাই না। এবং তাদের এই চলার পথে বছরে একবার হোক, দুবার হোক, তিনবার হোক, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। এবং আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি তার পিছনের লাইনের ওপারে যার বাড়ি, তিনি পৃথিবীকে ধন্য করেছে, ভারতবর্ষকে তো ধন্য করেছেনই। এবং ধন্যবাদ দিই আজ সকাল থেকে স্কাউটের ছেলেমেয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করছে।